আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকতে যুক্তরাষ্ট্রের আশ্বাস। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সাথে জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে 11টি গুমের অভিযোগ দাখিল। শেখ হাসিনা ছাড়াও অভিযুক্তের তালিকায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পানির ন্যায্য হিস্সা নিশ্চিতে ভারতের সাথে বৈঠক শিগগিরই। অভিন্ন নদীর কোথায় অবকাঠামো হচ্ছে না জানলে ঝুঁকি বাড়বে মন্তব্য। এবং ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলতে কানপুরে বাংলাদেশ দল। ম্যাচের প্রথম দুদিন বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। আঠারো শতকের বিরল হীরার নেকলেসের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে এইসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে সাথে নিয়ে চকর মালিথার রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একান্ত বৈঠক। এ যাবৎকালে জাতিসংঘ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার এটি প্রথম বৈঠক। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুকে জড়িয়ে নেন জো বাইডেন। পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া যে কোনো প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরো। হ্যাঁ, এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরো অনেক কিছু করতে পারি। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে। জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত একটি আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন প্রধান উপদেষ্টা। প্রেক্ষাপট উনি তুলে ধরেন কিভাবে হলো, কিভাবে টাইরান্ট চলে যেতে বাধ্য হলো, রেভলিউশনের সময় বা রেভলিউশনের ঠিক অব্যবহিত পরে স্টুডেন্টরা যেই ওয়াল পেন্টিং করেছিল সেটার উপর একটা সুন্দর বই আর্ট বুক হয়েছে, সেটার কপি ওনাকে দিয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ রূপন এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। একটা মিটিং হচ্ছে জাস্টিন ট্রুডোর সাথে। ওই মিটিং এ অনেকগুলো জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন। তারপরে তারা ফ্রিডম ডিপেন্ড তাদের দুই দেশের মধ্যে, আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে আরো উন্নয়ন হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে, এবং বাংলাদেশের থেকে স্যার যাতে কানাডায় আরো স্টুডেন্ট যেতে পারে সেই ব্যাপারে কথা হয়েছে।
এবং আরো দ্বিপাক্ষিক যেই সমস্ত বিষয়গুলো সেগুলো আলাপ হচ্ছে। পরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়ার সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। পরে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরের সবচেয়ে বড় সাফল্য সফরের দ্বিতীয় দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্ত বৈঠক। বৈঠকে জো বাইডেন প্রফেসর ইউনূসকে বাংলাদেশের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিষয়টি বাংলাদেশের জন্য সম্মান এবং গৌরবের। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে চকর মালিথা, চ্যানেল আই। জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে 3টি প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা জনগণের মর্যাদা ও নিরাপত্তা এবং অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে কাজ করতে সরকারের পূর্ণ অঙ্গীকার রয়েছে। রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানের অপেক্ষায় আছেন বলে জানান প্রধান উপদেষ্টা। UN Secretary General may convene an all-stakeholders conference on the Rohingya crisis as soon as possible. The conference should review the overall situation of the crisis and suggest innovative and forward-looking ways out. 2. The joint response plan managed jointly by the UN system and Bangladesh needs to be energized. The resource-raising mechanism needs further political push in view of the sliding funding situation. 3. International community should seriously support the justice and accountability mechanism to address genocidal crimes committed against the Rohingya community. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে 11টি গুমের অভিযোগ দাখিল হয়েছে। শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে এইসব অভিযোগ আনা হয়েছে। অভিযোগে পরিবারের সদস্যরা জানিয়েছেন, কারো বাবা, কারো ভাই, কারো স্বজন নেই বহুদিন ধরে। এদের গুম করা হয়েছে বলে অভিযোগ করে এর প্রতিকার চেয়েছেন তারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের সন্ধান চেয়ে গুম কমিশনের কাছে গিয়ে কোনো আশ্বাস পাননি পরিবারের সদস্যরা। তাই হঠাৎ করেই হাজির হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে। একে একে 11 অভিযোগ দাখিল করেন তারা। এ সময় স্বজনদের হাতে ছিল প্রিয়জনের ছবি। আমি কখনো আমার বাবাকে বাস্তবে দেখিনি, তো আমি চাই যে আমার বাবা ফিরে আসুন। সে ব্যবসার উদ্দেশ্যে বাইরে যায়, পরে কিছু সাদা পোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যায়। আমি নিজে গুমের শিকার হয়েছিলাম। আমি 2015 সালে 10ই ফেব্রুয়ারি উত্তরা 5 নম্বর সেক্টর থেকে আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায় এবং 6 মাস 3 দিন আমাকে হাত বাঁধা, চোখ বেঁধে রাখা হয়। আমরা এখানে এখন স্বস্তি পাচ্ছি এটাই যে আমরা এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আমাদের যে অবস্থাটার সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা এখানে একটা বিচার পাবো। দাখিল হওয়া অভিযোগ সম্পর্কে কথা বলেন চিফ প্রসিকিউটর। 11টা অভিযোগ এসেছে, সব কয়েকটা হচ্ছে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের ব্যাপারে। এর মধ্যে 9টা পরিবারে 9টা অভিযোগের মধ্যে 10 জন মানুষের কথা আছে যারা বিভিন্ন সময় গুম হয়েছেন, আজ পর্যন্ত ফিরে আসেননি, যাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কখনো প্লেন ড্রেসে, কখনো র্যাবের পোশাকে, কখনো ডিবির পোশাকে, বিভিন্ন পরিচয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে তুলে নিয়ে যান। প্রসিকিউশন জানিয়েছে, গুম বিষয়ে একটি কমিশন কাজ করলেও এতে ট্রাইব্যুনালের কাজে কোনো সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হবে না। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের সংবাদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসূচির খবর জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন চকর মালিথা। আমরা সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। চকর, ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের অনুষ্ঠান সূচি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন।
তাহমিনা, আমরা এখন আছি ম্যানহাটনের একটি ব্যস্ততম জায়গা, নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে, যেখানে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকাল 8:30 থেকেই তিনি এখানে বিভিন্ন বৈঠক শুরু করেছেন। সকালে 8:30টায় তিনি প্রথম বৈঠক করেছেন, এখনো করছেন। সেটা হচ্ছে জন এফ কেনেডি, ওনার পরিবারের একজন সদস্য, যিনি মানবাধিকার কর্মী, কেরি কেনেডি, ওনার সাথে একটি বৈঠক চলছে। বাংলাদেশের মানবাধিকার বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলছেন। এই বৈঠকের পরেই খানিকক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত এখানে আসবেন সামান্তা পাওয়ার, যিনি ইউএসএআইডির চিফ। ওনার সাথেও বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন প্রফেসর ইউনূস। তারপরে এখান থেকে এই হোটেল থেকে, গ্র্যান্ড হায়াত হোটেল থেকে অধ্যাপক ইউনূস চলে যাবেন জাতিসংঘ সদর দপ্তরে। সেখানে 10:30টায়, ঠিক 10:30টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ওনার একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আজকের দিনের গুরুত্বপূর্ণ যে কর্মসূচি, তার মধ্যে এটি একটা বিষয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠকটি, এটি এই বৈঠকের পরে আরো একাধিক বিভিন্ন বৈঠক রয়েছে। দিনভর আসলে উনি বৈঠক করবেন এবং আমরা ধারণা করছি দুপুর নাগাদ ওনার প্রেস সচিব আমাদের সাথে বিভিন্ন কথা বলবেন। আর আনুষ্ঠানিক যে সংবাদ সম্মেলন, সেটি আজকে রাত্রে নিউ ইয়র্ক সময় রাত্রি 9:30টার সময় প্রতিদিনের মতো করবেন। সবগুলো সংবাদ থেকেই বা সবগুলো প্রেস কনফারেন্স থেকেই আমরা চ্যানেল আই বাংলাদেশ এবং সারা পৃথিবীর দর্শকদের জন্য জানাতে চেষ্টা করব যে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে এসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কোন কোন বিষয় নিয়ে কথা বলছেন, কার কার সাথে বৈঠক করছেন এবং কি বিষয় নিয়ে কথা বলছেন, এবং সেখানে বাংলাদেশ ইস্যুতে বা বাংলাদেশের ডেভেলপমেন্ট বিষয়ে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে। তাহমিনা, চকর, আপনাকে ধন্যবাদ যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই বিষয়ে সর্বশেষ এবং বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ 15 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে তোফাজ্জলের ফুফাতো বোন আসমা আক্তার এই মামলার আবেদন করেন। মামলা গ্রহণ করে আদালত বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করেছে। বাদীপক্ষকে ওই মামলা ফলো করতে বলেছেন আদালত। চট্টগ্রামে খুঁটির সাথে বেঁধে গান গাইতে গাইতে নির্মমভাবে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি জানান, চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মারধরকারীদের শনাক্ত করে তাদের ধরা হয়েছে। গত 14 আগস্ট নগরীর বদনা শাহ মাজারের সামনে শাহাদাত নামে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। মরদেহের মাথা, গলা সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। এর 1 মাস 6 দিন পর 21শে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহাদাতকে বেঁধে পেটানোর 20 সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে। এতে জনগণের মাঝে নিন্দার ঝড় ওঠে। জানতে পারে তখন গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গতকাল বিকাল 5টার সময় 2 নং গেট সংলগ্ন বিপ্লব উদ্যানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই শাহাদাতকে ছিনতাইকারী সন্দেহে মারধর করে। সেই মারধর সন্ধ্যা থেকে শুরু হয়, কয়েক দফায় তাকে মারধর করা হয়। এক পর্যায়ে মারধর করতে করতে সে নিস্তেজ হয়ে পড়ে। সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। আপনারা সবাই ভিডিওতে দেখেছিলেন যে সে লুটিয়ে পড়ছিল, এরকম অবস্থা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নতুন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা থানা এলাকায় সোহাগ মিয়া ও হাফিজুল শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে পৃথক 2 মামলায় নতুন করে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এইসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব
তাদের এইসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আসামিদের আইনজীবী জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। যারা দেশকে অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে সবাইকে ভেদাভেদ ভুলে একত্রে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। কক্সবাজারে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের টাঙ্গাইলের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীন করতে পারলে দেশে আর ফ্যাসিবাদী সরকার তৈরি হবে না। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চ্যানেল আই-এর 5 জন পরিচালকের বিরুদ্ধে ফারজানা রশিদ ব্রাউনিয়ার মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে চ্যানেল আই কর্তৃপক্ষ ও পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং মিথ্যা মামলায় তাদের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছে। চ্যানেল আই কর্তৃপক্ষ তাদের ব্যাখ্যায় বলেছে, মামলার ফারজানা রশিদ ব্রাউনিয়াকে তার চাকুরির পাওনাদি পরিশোধ না করার ও তার কাছে 50 কোটি টাকা চাঁদা দাবি ও হুমকি দেয়া সংক্রান্ত অভিযোগ হাস্যকর ও মিথ্যায় পরিপূর্ণ। মামলার আবেদনে যেসব অযাচিত ভাষা ব্যবহার করা হয়েছে তা খুবই দুঃখজনক। চ্যানেল আই কর্তৃপক্ষ এই মর্মে ব্যাখ্যা প্রদান করছে যে ফারজানা রশিদ ব্রাউনিয়া কোনো কালেই চ্যানেল আই-এর স্থায়ী কোনো পদে কর্মরত ছিলেন না। চ্যানেল আই-এ একসময় প্রচারিত স্বর্ণকিশোরী অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব তাকে দেয়া হয়েছিল এবং সেই অনুযায়ী তাকে সম্মানী প্রদান করা হতো। 2018 সালের নভেম্বর মাস থেকে স্বর্ণকিশোরী অনুষ্ঠানটি কর্তৃপক্ষের সিদ্ধান্তে বন্ধ হয়ে যায়। সেই কারণে চ্যানেল আই-এর কাছে ফারজানা রশিদ ব্রাউনিয়ার কোনো পাওনা থাকার প্রসঙ্গ অবান্তর। এছাড়া 2018 সাল থেকে শুরু করে কোনো সময়েই এই ধরনের কোনো দাবি দেওয়ার কথা কারোর জানা নেই। মূলত নিজের বিভিন্ন অসাধু সংশ্লিষ্টতা আড়াল করতে এই মামলা দায়ের করা হয়েছে বলে মনে করে চ্যানেল আই কর্তৃপক্ষ। চ্যানেল আই-এর 5 জন পরিচালককে ব্যক্তিগত আক্রোশে অযথা হয়রানি, সম্মানহানি কিংবা অন্য কোনো বিশেষ উদ্দেশ্য হাসিলে এই মামলা করা হয়ে থাকতে পারে বলে চ্যানেল আই কর্তৃপক্ষ মনে করছে। মামলার অভিযোগের সাথে সম্মানিত 5 পরিচালকের কোনো সংশ্লিষ্টতা নেই। ব্যাখ্যায় বলা হয়েছে, দায়ের হওয়া মিথ্যা মামলাটি চ্যানেল আই-এর উক্ত 5 জন পরিচালক আইনগতভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছেন। পানির ন্যায্য হিস্সা নিশ্চিতে ভারতের সাথে শিগগিরই বৈঠকে বসা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক বিশেষ সেমিনারে তিনি এসব কথা বলেন। সব অভিন্ন জলরাশির কোথায় কোথায় অবকাঠামো হচ্ছে তা জানতে না পারলে দেশের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে ঝুঁকির মধ্যে পড়বে বলে মনে করেন এই উপদেষ্টা। আলিমাল রাজের রিপোর্ট। স্বাধীনতার 5 দশক পেরিয়েও নিশ্চিত হয়নি ভাটির দেশ হিসেবে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা। সাম্প্রতিক বন্যায় তথ্যের ঘাটতি সংকটকে করেছে আরও ঘনীভূত। এমন অবস্থায় উত্তরণের রূপরেখা খুঁজতে রাজধানীতে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক বিশেষ সেমিনার। আন্তঃসীমান্ত নদী নিয়ে ভারতের সাথে কথা বলার রাইট আছে। বৃষ্টির পানির তথ্য লেনদেনের ইস্যুটিকে মানবিক আখ্যায়িত করে প্রতিবেশী হিসেবে এটাকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই বলে জানান পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা। বলেন, দুর্যোগ থেকে মানুষের প্রাণ রক্ষার জন্যই যৌথ নদী কমিশনকে তথ্য দিতে হবে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে এসে যখন এই ধরনের প্রলয়ঙ্করী বন্যা বাড়বে, তখন আমাদের ভারত থেকে এবং চায়না থেকে এবং নেপাল থেকে এই তথ্যগুলো পেতে হবে যে একটা অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ কি, পানির পরিমাণ কি এবং ডিসচার্জ কতটুকুন করা হবে। এইটুকুন করলে অন্তত আমরা যে 29 জন মানুষ প্রাণ হারিয়েছে তাদেরকে বাঁচাতে পারতাম। আন্তর্জাতিক নদীতে নিজেদের হিস্সা নিশ্চিতে জনমানুষের প্রত্যাশা অনুযায়ী ভারতের সাথে আলোচনায় গুরুত্ব আরোপ পানি সম্পদ উপদেষ্টার। আন্তর্জাতিক নদীতে আমার পানির একটা হিস্সা আমার রয়েছে এবং আমরা আমাদের এই পানির অধিকার নিয়ে, পানির হিস্সা নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করব আপনাদেরকে জানাবো। সেই আলোচনার সূত্রপাত আমরা খুব দেরি করে করব না, শীঘ্রই করতে চাই। সেমিনারে বক্তারা ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে পারস্পরিক সচেতনতা ও সহযোগিতায় জোর দেন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা।
ছাদ কৃষি সম্প্রসারণে ঢাকার অনেক আবাসন এলাকাই সবুজে ছেয়ে উঠেছে। নিরাপদ খাদ্যের ব্যাপারে নগরের মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে ছাদ কৃষি চর্চা। তবে উদ্যোক্তারা মনে করছেন সঠিক পরিচর্যার মাধ্যমে ছাদ কৃষিকে ধরে রাখতে প্রয়োজন প্রাতিষ্ঠানিক কাঠামো। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মিরপুর ডিওএইচএস আবাসন এলাকা সাজানো গোছানো এই এলাকায় 1250 ভবনের প্রায় অর্ধেকাংশেই চলছে ছাদ কৃষির চর্চা। করা হয়েছে নিরাপদ খাদ্যের অন্বেষণে। এ লক্ষ্যে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসানও গত 14 বছর যুক্ত আছেন এই ছাদ কৃষিতে। পারিবারিক যে শাকসবজির চাহিদাটা কিন্তু হয়ে যায় না, কিছুটা তো হয়, অনেকটাই হয়। কলমি শাক আমার কিনতে হয় না, করলা সেগুলা হয়, ঢেঁড়স নেয়, ঢেঁড়স আমার কিনতেই হতো না। এই যে মরিচের একটা বিশাল অংশ এখান থেকে আসে। অল্প পরিশ্রমে আপনি জামরুলটা করতে পারবেন, প্রচুর হয়। বড়ই গাছ দেখতেছেন, এটা অনেক বড়ই হয়। জাম গাছটা এত অসাধারণ জাম হয়, অসাধারণ বড় বড় মিষ্টি, আর হয়ও প্রচুর। ফসলের উৎপাদনে জৈব নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনেরই ব্যবস্থা করা হয়েছে এখানে। ট্রাইকোডার্মাটা দিয়ে এখানে আমরা জৈব সার করি, এটা তো এখানে পচতে থাকে, সে তখন একটা তরল ছাড়ে, যেটা দিয়ে সেই তরলটা আমরা কালেক্ট করে ওইটার সাথে 1 লিটারের সাথে 20 লিটার পানি দিয়ে এটা আমরা রেগুলার বেসিসে দিতে পারি। ছাদ কৃষির প্রয়োজনীয় উপকরণ বিনিময় এবং উৎপাদিত ফসলের বাজার তৈরির জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গড়ে তোলা দরকার বলে মনে করেন এই উদ্যোক্তা। একটা সিস্টেম করা যেতে পারে যেখানে পিপল উইল কাম অ্যান্ড বাই ফ্রম মি। যে হ্যাঁ, আমার কাছে, আমি বললাম তাকে যে আমার কাছে চন্দ্রমল্লিকার 300 চারা আছে, হি কামস অ্যান্ড বাই। ক্রেতা খোঁজার সময় আমার নাই, প্রয়োজনের অতিরিক্ত ধুন্দুল আছে, somebody comes and buys from me। তো এরকম যদি একটা সিস্টেম কিংবা চিন্তা কনসেপ্ট ডেভেলপ করা যায়। এই উদ্যোক্তা বলছিলেন ছাদ কৃষি এমনই একটি কাজ যেটা একটা সময় এসে যদি ভালো ফলন না পাওয়া যায় তাহলে হতাশ হয়ে যায়। সেক্ষেত্রে তিনি বলছেন যে এর জন্যে এই ছাদ কৃষিকরণ উপযোগী যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলোর একটা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার, এবং হাতের নাগালে উপযুক্ত মূল্যে যাতে ছাদ কৃষকরা পেতে পারে তার দিকে দৃষ্টি অনেক বেশি দিয়েছেন। তাহলে এর প্রসার ঘটবে দিনের পর দিন। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। আমাদের এবারের প্রসঙ্গ বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার জের ধরে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম কোবেইসি নিহত হয়েছেন। মঙ্গলবারের হামলায় কোবেইসি সহ হিজবুল্লাহর আরও 2 জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলের হামলায় 569 জন নিহত হয়েছেন। সোমবার এক দিনেই নিহত হন 492 জন, আহত 1,500-এরও বেশি মানুষ। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় সব ক্লাসিক চলচ্চিত্র। তারই ধারাবাহিকতায় দর্শকদের জন্য সুপারস্টার শাকিব খানের 4টি সিনেমা নিয়ে এসেছে আইস্ক্রিন। আইস্ক্রিন প্ল্যাটফর্মে শাকিব খানের সিনেমাগুলো হলো পাসওয়ার্ড, আদরের জামাই, দেবদাস ও শুভা। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে চলচ্চিত্রগুলো দেখতে পারবেন দর্শক। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। আঠারো শতকের বিরল হীরার নেকলেস দেখা গেল লন্ডনে। 300 ক্যারেটের সেই নেকলেস প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই হীরা সম্ভবত ভারতের গোলকুন্ডা খনি থেকে পাওয়া। খনিগুলো 200 বছরেরও বেশি আগে বন্ধ হয়ে গিয়েছিল। এই হীরাগুলি অতুলনীয় বিশুদ্ধতার জন্য বেশি পরিচিত। নেকলেসটি লন্ডন থেকে শুরু করে হংকং, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর এবং তাইপেতে প্রদর্শন করা হবে। পরে চলতি বছরের 11 নভেম্বর জেনেভাতে নেকলেসটি নিলামে তোলা হবে। মূল্যবান এই রত্নটির ভিত্তি মূল্য হতে পারে 18 লাখ মার্কিন ডলার থেকে 28 লাখ মার্কিন ডলার।
কৃষি সংবাদ। কুড়িগ্রামের চরাঞ্চলে চীনাবাদাম চাষ জনপ্রিয় হয়ে উঠছে। সার ও কীটনাশকের খরচ ছাড়া কম পরিশ্রমে বালু জমিতে বছরে দুবার চীনাবাদাম চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। প্রকৃতি সংবাদ। বন্যায় দেশের সবচেয়ে বেশি আর্সেনিক ঝুঁকিপূর্ণ অঞ্চল চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ১,৬০০ টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত রোগের পাশাপাশি আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগের আশ্বাস দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মাত্র ৩ মাসেই দেশে কোটিপতি আমানতকারী বেড়েছে প্রায় ৩,০০০। চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৮,৭৮৪টি, যা আগের প্রান্তিক মার্চের চেয়ে ২,৮৯৪টি বেশি। বাংলাদেশ ব্যাংকের শিডিউলড ব্যাংকস স্ট্যাটিস্টিক্স শীর্ষক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুন শেষে ব্যাংক খাতে মোট ১৮,৩৯,০০০ কোটি টাকা আমানতের মধ্যে ৭,৭৩,০০০ কোটি টাকার আমানত ১ কোটি টাকার ওপর অ্যাকাউন্টসধারীদের, যা মোট আমানতের ৪২.০৫%। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি এবং স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর।